আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকের প্রধান শিরোনামটি, যেটি সবচেয়ে আলোচিত খবর ছিল, সেটি হচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। আমরা বলতে চাই, দেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আজ শনিবার চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ইস্যু নিয়ে মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে সরকারের তরুণ ৩ উপদেষ্টা এবং বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। আজকে এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো। এই যে বিএনপি এবং তরুণ উপদেষ্টাদের মোটামুটি মুখোমুখি একটা অবস্থান, একজন একবার একটা বক্তব্য বলছে এবং তার বিপরীতে আরেক পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব এবং এর জন্য আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমার দেশের ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামাল। বাসির ভাই, আপনাকে আমাদের এই ছোট্ট আয়োজনে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম, যে মোটামুটি তারা দুপক্ষই মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব চোখে পড়ছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক, বিদেশে থাকা দেশে থাকা সমর্থকরা বেশ উল্লসিত যে বড় একটা ঘটনা ঘটানো গেছে বা বেশ একটা অর্জন হয়ে গেছে। আসলে আমরা কি পরিস্থিতিতে, আমরা জাতীয়ভাবে কতটা জটিলতার মধ্যে পড়তে যাচ্ছি, নাকি পুরো বিষয়টি এক ধরনের লোক দেখানো? ধন্যবাদ। আসলে গত কয়েকদিন যাবৎ এটা না তুমুল বিতর্ক চলছে। আমি এটাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি, কারণ এর মাধ্যমে আমাদের পলিটিক্যাল অবস্থা এবং রাজনৈতিক যে পরিবেশ, এটা একটা বিতর্কের মধ্যে, বিতর্ক ইতিবাচক অর্থে বিতর্ক ওই পর্যায়ে চলে গেছে যে ওরা কি করতে চায়, ওরা কি করতে চায়। এটা মুখোমুখি অবস্থা, মানে হাতাহাতি নেই, মারামারি নেই, কিন্তু আলাপ আলোচনার মধ্যে যাচ্ছে। যে বিবিসির সাথে বিএনপি মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, যে যদি তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষতা দেখাতে না পারে, তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। সেই প্রেক্ষিতে নাহিদ ইসলাম, একটা মাননীয় তত্ত্বাবধায়ক, একটা স্ট্যাটাস দিয়েছেন। উনি 111-এর প্রসঙ্গে এনেছেন, কিন্তু সেই এর উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কোনো কথা বলেননি। এর পরের দিন স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস বলেছেন যে 111-এর সবচেয়ে বড় শিকার বিএনপি। এটা সত্য, রাইট, এটা সত্য যে 111-এর পর বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন চলেছে গত 15 বছর, এর মতো নির্যাতন আর কোনো রাজনৈতিক দল এক্সেপ্ট জামাত ইসলাম ভোগ করে নেই। বিএনপির সবচেয়ে বড় নেত্রী, বিএনপি চেয়ারপারসন, তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, তার চিকিৎসা হয় নাই। বিএনপির অভিযোগ হচ্ছে তাকে স্লো পয়জনে তার স্বাস্থ্য অবস্থা খুব বাজে অবস্থা চলে গেছে। তো এই পরিস্থিতিতে বিএনপিও তো ঠিক যে 111-এর বড় শিকার বিএনপি। তো সেই সময় থেকে বিএনপির যে বড় দাবি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, এবং এটা শুধু বিএনপির দাবি না, এটা এখন সকলের দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারও এটা মেনে নিয়েছে। সুতরাং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন এবং বিএনপি দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে একটা নির্বাচন। গত 3টি নির্বাচন আওয়ামী লীগ অধীনে যেটা হয়েছে, এই নির্বাচন তো নির্বাচন না, নির্বাচনের একটা অভিনয়। সুতরাং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনটা প্রয়োজন। এখন ছাত্র নেতৃবৃন্দরা যেটা বলছে যে নির্বাচনের আগে একটা সংস্কার প্রয়োজন, বিএনপি কিন্তু অস্বীকার করছে না সংস্কার। তারা বলছে যে সংস্কারটা আসলে পার্লামেন্টের মধ্যে মানুষের ম্যান্ডেট নিয়ে ফুল সংস্কারটা করা উচিত, কিন্তু এর আগে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সংস্কারটা বিএনপিও চায়। একটা নির্বাচন মানে যথাযথ নিরপেক্ষ স্বচ্ছ একটা নির্বাচন আয়োজনের জন্য তো দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগের গত 15 বছরের শাসনের পর কিছু সংস্কার তো নির্বাচন আয়োজনের জন্যই প্রয়োজন। বিএনপিকে কি একটু অসহিষ্ণু মনে হচ্ছে না? আমার মনে হয় না, কারণ বিএনপির যে মহাসচিব ক্লিয়ার করেছেন যে ওনারা সংস্কার চান এবং একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যতটুকু সংস্কার করার প্রয়োজন
পদবী সংস্কার তারা চান এবং তারা তাদের যে বিএনপি যে চেয়ারপারসন 2017 সালের 10ই মে সম্ভবত উনি ভিশন 2030 উপস্থাপন করেছিলেন। সেখানে রাষ্ট্র কীভাবে চলবে উনি একটা প্রস্তাব রেখেছিলেন। ওইখানে সব বিষয়গুলো উল্লেখ, আজকে যে বিষয়গুলো আসছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, তারা কোনোভাবেই দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না, দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, এই সবগুলো ওই ভিশন 2030-তে ছিল। ওই এর আলোকে তারেক রহমানের নেতৃত্বে গত 2020 সালের 19 ডিসেম্বর 27 দফা কর্মসূচি প্রস্তাবও দিয়েছিলেন। হ্যাঁ, ওইখানে ওইগুলো আছে। পরে 2023 সালের 13 জুলাই যুগপৎ আন্দোলনের সমমনাদের মতামতের ভিত্তিতে 31 দফা চূড়ান্ত সংস্কার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে এগুলো আছে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার যে 10-12টা সংস্কার কমিশন গঠন করেছেন, ওই সংস্কার কমিশনেও বিএনপি তার প্রস্তাবগুলো উপস্থাপন করেছেন। এর অর্থ যে বিএনপি সংস্কার চায় না তা না, বিএনপি সংস্কার চায়, কিন্তু বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা হয়ে গেলে মানুষের ম্যান্ডেটের মাধ্যমে পার্লামেন্টে মূল সংস্কারটা করা লাগবে। এই যে আগেও যে সংস্কারগুলো হবে এগুলোও কিন্তু রেটিফাই করতে হবে পার্লামেন্টে, অবশ্যই এটাতে গুরুত্ব দিয়েছে বিএনপি। আসলে পুরো বিষয়টা কেমন হচ্ছে, একদম সাধারণ মানুষের কাছে যেভাবে আসছে জিনিসটা, যে গত 5 আগস্টে যে পট পরিবর্তন, বড় ধরনের পরিবর্তন বাংলাদেশের, বোধহয় এর 5 আগস্টের আগে 2 মাস আগেও কেউ চিন্তা করতে পারেনি এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। এরপরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেখানে বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য এবং ক্ষেত্র বিশেষে বিএনপিতে মাঠ পর্যায়ে যারা আছেন তাদের যে তৎপরতা, আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আমরা আজকেও নিউজ দেখলাম, কালকের ঘটনা, চাঁদাবাজি, এগুলোর সঙ্গে বিএনপির যে জড়িয়ে পড়া, সব কিছু মিলিয়ে একদম সাধারণ মানুষের কাছে মেসেজটা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। তারা কোনো সংস্কার চায় না বা কিছু চায় না, সরাসরি নির্বাচন এবং মোটামুটি স্থির যে তারাই ক্ষমতায় আসছে। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের কাছে কি আসলে ভুল মেসেজ যাচ্ছে? একটা ভুল মেসেজ তো অবশ্যই। বিএনপির নামে কিছু কিছু জিনিস হচ্ছে, এটা সত্য। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে একদম লোকাল লেভেলের নেতৃবৃন্দ এর সাথে জড়িত হওয়ার কারণে, কোনো প্রমাণ পাওয়ার কারণে বিএনপি অলরেডি কিছু ব্যবস্থাও নিয়েছে। যেমন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজনকে তাদের পদাবনতি ঘটিয়েছে, তারপরে বহিষ্কার করেছে। যে মিথুনকে ছিনিয়ে নেওয়ার জন্য নিউ মার্কেট থানা থেকে সেই মিথুন সহ 2 জনকে বহিষ্কারও করা হয়েছে। বিএনপি একটা বড় দল, এই দলের কর্মী সমর্থক প্রচুর, কখন কে কোথায় কি করে এটা নিয়ন্ত্রণ করাও মুশকিল। তো বিএনপি নেতৃবৃন্দরা বলছে আমরা যথেষ্ট সতর্ক এবং আমরা যখন যেখানে আমরা খবর পাচ্ছি তদন্ত করার পর আমরা ব্যবস্থা নিচ্ছি, তদন্তের আগেও ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতেও ব্যবস্থা নেব। এবং কোনো ঘটনা বিএনপির নামে হয়ে যাচ্ছে আর কি, বিএনপি নেতৃবৃন্দের দাবি, যারা বিএনপির সাথে জড়িত না কিন্তু বিএনপির নামে ওই কাজটা করছে। এর মধ্যে আবার আওয়ামী লীগের লোকজনকে আমরা ফেসবুকে, সোশ্যাল সাইটগুলোতে আমরা দেখছি আওয়ামী লীগের লোকজন বেশ সরব এবং তারা এই বিষয়টাকে, উপদেষ্টা এবং বিএনপির যে বর্তমান পরিস্থিতি, বিএনপি নিয়ে নানামুখী অপপ্রচার, এগুলিকে তারা তাদের জন্য এক ধরনের ইতিবাচক পরিস্থিতি বা উইন উইন সিচুয়েশন হিসেবে দেখছে, যে তারা আবার ফিরে আসতে পারে। আজকে বিষয়টি নিয়ে একজন উপদেষ্টা বক্তব্যও দিলেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে আনা যাবে না। গিয়েছে মাত্র 5 মাস হচ্ছে, সময়টা এত অল্প। এই অল্প সময় পার করার পরই তারা আবার এভাবে ফিরে আসছে। আমরা অনেক জায়গায় কিন্তু দেখছি আওয়ামী লীগের উত্থান দেখতে পাচ্ছি, এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটিয়ে তারা বিদায় নিয়েছে। তারপরও আসলে দীর্ঘ 15 বছর ওনারা ক্ষমতায় ছিলেন, ওনাদের হাতে প্রচুর টাকা পয়সা, এটা বিএনপির অভিযোগ বা অন্যদের অভিযোগ। তো শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রীকে এখান থেকে বিদায় করা গেছে, তাদের দোসর যারা আওয়ামী লীগ সরাসরি না, দোসর ওরা তো এখানে আছে, ওদের ওদের সহযোগিতা এই কাজটা করা হচ্ছে। বিশেষ করে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চলছে, যে গুজব, গতকালকে একটা গুজব শুনে নোয়াখালীতে মিছিল বের করে ফেলছে
এই যুবলীগেরা মনে করছে যে ক্ষমতায় এসে গেছে অলরেডি। পরে দুইজন ওখানকার স্থানীয় প্রশাসন দুইজনকে অ্যারেস্ট করে এই ব্যবস্থাটা নিছে। তো এটা হবেই, কারণ এরা তো এখনও ওইভাবে বিচ্ছিন্ন না, এদের মধ্যে একটা ঐক্য আছে। হ্যাঁ, সুতরাং এটা হবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। পরিস্থিতিগুলিকে নিয়ন্ত্রণ করা বা এই যে একটা উত্তাপ, আপনি অবশ্য ইতিবাচকভাবে দেখছেন যে একটা যথাযথ রাজনৈতিক আবহ ফিরছে বাংলাদেশে, এভাবে দেখছেন বিষয়টাকে। সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কি কিছু আছে? কারণ মানুষের মধ্যে কিছু বিষয় নিয়ে কনসার্ন আছে, আওয়ামী লীগ আবার ফিরছে কিনা, বিএনপি বাড়াবাড়ি করছে কিনা, বা সরকারকে আরো একটু বেশি সময় দেওয়া উচিত কিনা সংস্কার বিষয়ে। আজকেও এই বিষয়ে প্রেস ক্লাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে এই সরকারকে আমরা অবশ্যই সমর্থন দিয়ে যাব, আমাদের কারণেই, কারণ এই সরকার আমাদের আন্দোলনের ফসল। আমি ধন্যবাদ দেই ছাত্র নেতৃবৃন্দকে, তাদের যথেষ্ট অবদান, ত্যাগ, তিতিক্ষা আছে এবং তাদের কথাও আমাদের শুনতে হবে। তাদেরও তো বক্তব্য আছে, মানে আমাদের না, রাজনৈতিক দলগুলো তাদের কথা শুনুক, তাদের সাথে কথাবার্তা বলুক, আলাপ আলোচনা করুক। না হলে এই ফেসিবাদ বিতরণের যে যারা বিতরণ করেছে তাদের মধ্যে যদি একটা সমস্যা তৈরি হয়, তাহলে ফেসিবাদকে আবার ডেকে আনা হবে। সুতরাং যে পক্ষে যতটুকু বলুক যেন বাড়াবাড়ি না করে, এবং দুই পক্ষের জন্য তাদের কথা একে অপরকে শেয়ার করে সেটেলমেন্টে যায়, এটা আমাদের আহ্বান থাকবে। আর এটা আসলে সুস্থ রাজনৈতিক চর্চা। হ্যাঁ, এই প্রসেসে যদি আমরা আগাতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আশা করি আমরা শিগগিরই আবার আপনার সঙ্গে আপনার মূল্যবান মতামত পাবো এবং দর্শকদের সাথে শেয়ার করার সুযোগ পাবো। ধন্যবাদ। বিএসএফ এর গুলিতে আহত কৃষক আশঙ্কাজনক অবস্থায় রামেকে ভর্তি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত কৃষক হাবিলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বেলা 11:30টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ভোরে 5:30টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের 180 নম্বর পিলারের কাছে গমে সেচ দিতে গিয়ে বিএসএফ এর গুলিতে আহত হন কৃষক হাবিল। ভারতীয় বিএসএফ এর সদস্যদের ছোড়া গুলিতে তিনি আহত হন। হাবিল তেলকুপি গ্রামের মোহাম্মদ বেলাল উদ্দিনের ছেলে। বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত। বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আজ রাত 8টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে বলেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট ও কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়, সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে, এসব কিছু দেখতে হবে। তিনি আরো বলেন, একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার নয় কেন? ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে গ্যাস চুক্তি। বাংলাদেশের সঙ্গে একটি বড় গ্যাস চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে 5 মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর এটাই প্রথম বড় চুক্তি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 4 ইসরায়েলি নারী সেনার বিনিময়ে মুক্ত 200 ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির শর্তানুসারে দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। আজ গাজা শহরের ফিলিস্তিনি স্কোয়ারের রেড ক্রস কর্মকর্তাদের হাতে তাদের তুলে দেয়া হয়। পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মুক্তি পাওয়া নারী সেনাদের রেড ক্রসের কাছ থেকে গ্রহণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মুক্তি পাওয়া 4 ইসরায়েলি সেনা গাজার কাছে ইসরায়েলের নাহাল ওজ সামরিক ঘাঁটিতে কর্মরত ছিলেন। গাজায় সামরিক নজরদারি করা একটি ইউনিটের সদস্য এই 4 সেনাকে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের অভিযানের সময় জিম্মি করে নিয়ে আসা হয়। সবশেষে খেলার খবর। ভারতের বিপক্ষে কাল মাঠে নামছে মেয়েরা।
অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে কাল রবিবার ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। কুয়ালালামপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12:30 ডি গ্রুপের রানার্স আপ হয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় বাংলাদেশ নারী দল। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ 6 উঠে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে কেবলমাত্র অজিদের কাছে হারে বাংলাদেশ। বাকি 2 ম্যাচে নেপাল ও স্কটল্যান্ডকে হারায় সুমাইয়া আক্তারের দল। সুপার সিক্সে 1 নম্বর গ্রুপে খেলবে বাংলাদেশ। শেষ 4-এ উঠার মিশনে লাল সবুজদের বাকি ম্যাচটির প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হবে আগামী 28 জানুয়ারি। 1 নম্বর গ্রুপের বাকি 3 দল হল শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। প্রিয় দর্শক, ডেইজ ইভেন্টসের আজকের আয়োজন এই পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই চ্যানেলে একই সময়। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সবাই থাকুন, দেখুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশ। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।